আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নষ্টের অপপ্রয়াস ছিল বললেন প্রধানমন্ত্রী। সীমান্ত রক্ষা বাহিনীকে আরও সুসংহত করার ঘোষণা। পিলখানায় শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নতুন কোনো তদন্ত কমিশন না করে যথাযথ বিচারের অঙ্গীকার। এবার মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে বলে জামায়াত আমিরের দাবি। পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় মন্তব্য। বেড়িবাঁধের গাছ কাটায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কারের পর গ্রেপ্তার। দলের সবার জন্য স্পষ্ট হুঁশিয়ারি বলছে বিএনপি। এবং সঙ্গীতে দক্ষিণ এশিয়ার বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। বগুড়ার মোমো ইনে এক মঞ্চে সব শাখার সঙ্গীত শিল্পীরা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপপ্রয়াস ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মতবিনিময়ে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রশ্নে সীমান্ত রক্ষা বাহিনীকে আরও সুসংহত করা হবে। চকর মালিথা রিপোর্ট। আমার দুই ছেলের উদ্দেশ্যে ওর শেষ কথাটা ছিল, see you tomorrow. How beautiful words, right? Do you know? No one can even imagine এই শব্দগুলোর ওজন কত ভারী হতে পারে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তার স্ত্রীর বর্ণনায় সেদিনের ঘটনা। আমরা চাই বিডিআর হত্যাকাণ্ডর যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মত বিনিময় অনুষ্ঠানে বাহিনী এবং সরকারের মতামত উঠে আসে। আমরা শহীদদের আত্মত্যাগকে আরও মহিমান্বিত এবং স্মরণীয় করতে তাদের নামে বিজিবির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও অবকাঠামো সহ 59টি স্থাপনার নামকরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবং উপস্থিতিতে প্রথমবারের মতো এই কলেবরে জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পিলখানার ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে হবে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। পরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর পূর্তিতে জাতীয় শহীদ সেনা দিবসে বনানীক সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে আর কোনো তদন্ত কমিশন হবে না, তবে এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে। চকর মালিথা রিপোর্ট। জাতীয় শহীদ সেনা দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10টার কিছু পরে
বনানী সামরিক কবরস্থানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর কিছুক্ষণ পরে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরস্থানের কাছাকাছি এসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সাথে নিয়ে দাঁড়ান প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন। এরপর শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে করা হয় মোনাজাত। আমাদের নেক আমল সমূহের সওয়াব বহুগুণ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর 3 বাহিনী প্রধান একসাথে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নির্মম এই হত্যাকাণ্ডের দীর্ঘ 17 বছর পরে এই প্রথম দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শ্রদ্ধা জানালেন নিহত সেনা কর্মকর্তাদের কবরে। প্রিয়জনকে ফিরে না পেলেও রাষ্ট্রের এই সম্মানে কিছুটা সন্তুষ্ট নিহতের স্বজনরা। সামরিক কবরস্থান থেকে চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে 28শে ফেব্রুয়ারি ইফতারের দাওয়াত দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কাছে দাওয়াতপত্র পৌঁছে দেন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা, মূল্যায়ন এবং তাদের পুনর্বাসনের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে আরও জনবান্ধব করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। বুধবার সকালে শহীদ সেনা দিবসের কর্মসূচিতে বনানী কবরস্থানের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যান সচিবালয়ে নিজ কার্যালয়ে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান জামায়াতে ইসলামীর নেতারা। 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সংহতি ও সমন্বয়ের মাধ্যমে দেশকে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত নেতারা। যাবেন বলে আশ্বস্ত করেছেন এবং আমাদের আমির জামাত টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং জাইমা সহ পরিবারকেই উনি আমন্ত্রিত হিসেবে উনি যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উনি সেটা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। গণতান্ত্রিক সিস্টেমে সরকারের বিরোধী দল এবং সরকারের দলের মধ্যে সুন্দর সমন্বয়, সংহতি দিয়েই এই দেশটাকে আমরা হয়তো ভালো দিকে নিয়ে যেতে পারবো, এটাই আমাদের আশাবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা, এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। পরে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার নিয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনার কথা জানান তথ্যমন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে
আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। সচিবালয়ের নিজ দপ্তরে নতুন আইজিপি আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজিবির সদর দপ্তর পিলখানায় শহীদ পরিবারের সঙ্গে ইফতার করতে বিকেল 3:30টার দিকে সচিবালয়ের নিজ কার্যালয় থেকে বের হয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবার মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। আগামীবার ভোটের অধিকারের জন্য জীবন দিয়ে হলেও দাঁড়িয়ে যাবে জামাত। দলের ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে ইব্রাহিমপুরে মণিপুর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় শাখায় ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তৃতায় তিনি একথা বলেন। জামাতের আমির বলেন, মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছিল। আমরা জনগণকে বলেছিলাম আমরা সংস্কার চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হা ভোট দিবেন। 69 জনগণ হা ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন, এইটাই প্রমাণ। তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা কায়দাগুলো এবার ভালো করে রপ্ত করেছি, চিনে নিয়েছি। আগামীবার সকল ঘাটে শক্ত পাহাড় আমরা সবাই মিলে দেব ইনশাআল্লাহ। দিনভর নাটকীয়তার মধ্য দিয়ে বিদায় হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুরের। ওই পদে 4 বছরের জন্য নিয়োগ পেয়েছেন ব্যবসায়ী মোস্তাকুর রহমান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার কাজে অনেক পদেই পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তবে গভর্নরকে সম্মানের সঙ্গে বিদায় বলা যেত কিনা সেই প্রশ্নের উত্তর দেননি অর্থমন্ত্রী। রিজভী নেওয়াজ রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের 2 অতিরিক্ত পরিচালক এবং 1 পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার 2 দিনের মাথায় ঢাকার বাইরে বদলির নির্দেশ। এটা নিয়ে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতৃত্বে বুধবার সকাল 11টা থেকেই বিক্ষোভ সমাবেশ চলছিল কেন্দ্রীয় ব্যাংক চত্বরে। বিক্ষোভ শেষ হওয়ার খানিক পরে দুপুর 1:30টার দিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন গভর্নর। পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে। এখন আমার যেতে 2 সেকেন্ড লাগবে পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। দ্যাটস দ্য লাস্ট অফ দ্য থিংস। চাকরির জন্য আমি আসিনি, আমি এখানে এসেছি টু সার্ভ দ্য নেশন। গভর্নর হিসেবে শেষ ব্রিফিংয়ের সময় দুপুর 1:45-ও ডক্টর আহসান এইচ মনসুর হয়তো জানতেন না ছাড়পত্র লেখা হচ্ছে বিদায়ের। অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, এ কেমন বিদায়? নতুন সরকার এসছে, নতুন সরকারের প্রায়োরিটিস আছে, স্বাভাবিকভাবে তো পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরও অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। খুবই স্বাভাবিক এটা। আর যেভাবে বিদায় হলো এটা কি স্যার মানে সম্মানজনক? ওগুলোর উত্তর আমি দিতে পারি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে ডক্টর আহসান এইচ মনসুরের বিদায়ের পর ওই পদে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোস্তাকুর রহমান। গণ অভ্যুত্থানের পর 2024 সালের 14 আগস্ট 13তম গভর্নর হিসেবে যোগ দিয়েছিলেন ডক্টর আহসান এইচ মনসুর। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পুলিশে আইজির দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আলী হোসেন ফকির। চ্যানেল আইকে তিনি জানান, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের আস্থা অর্জন সহ পুলিশের হারানো ইমেজ ফেরাতে সম্ভব সবকিছু করবেন তিনি। এনামুল কবির রূপমের রিপোর্ট। মোহাম্মদ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের 15তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক কারণে চাকুরি জীবনে প্রথম বরখাস্ত, পরে বাধ্যতামূলক অবসর। গণ অভ্যুত্থানের সরকার এসে চাকুরিতে পুনর্বহাল এবং পদোন্নতি দিয়ে এডিশনাল আইজি। বিএনপি সরকার ক্ষমতা এসে তাকে পুলিশ প্রধান পদে নিয়োগ দেয়। নতুন আইজিপি সকালে পুলিশ সদর দপ্তরে আসলে তাকে গার্ড অব অনার দেয়া হয়। আইজিপির দায়িত্ব গ্রহণের পর কথা বলেন চ্যানেল আইয়ের সঙ্গে। শুধু ইমেজ সংকট না, অপেশাদারও নয়, ন্যায় বিচার, সুশাসন আর জনগণের আস্থা অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের এই
সরকার যে আমাকে এখানে বসিয়েছেন, যে আমার উপর আস্থা, সেই আস্থা যাতে আমি ধরে রাখতে পারি। আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকির আইজিপি হিসেবে বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাড়ি যাওয়ার পথ সহজ করতে বেড়িবাঁধের গাছ কাটার কারণে দল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। বিএনপি বলছে দলের সকলের জন্য এটা পরিষ্কার হুঁশিয়ারি যে আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে যাযাবর মিন্টু রিপোর্ট। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদী ভাঙন রোধে রোপণ করা 20টি মেহগনি গাছ কেটে ফেলেন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। ব্যক্তিগত সুবিধার জন্য এসব গাছ কাটেন তিনি। এ কারণে মঙ্গলবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহরের 32 এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে জাহাঙ্গীর আলমের নির্দেশে বেড়িবাঁধ থেকে অসংখ্য মেহগনি গাছ কেটে ফেলা হয় ব্যক্তিগত গাড়ি চলাচলের জন্য। সবশেষ গত 21 ফেব্রুয়ারি একসঙ্গে 10 থেকে 12টি গাছ কাটা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। যাযাবর মিন্টু, চ্যানেল আই। 2025 সালের 21শে জুলাই বেলা আনুমানিক 1:30 শোকে নির্বাক গোটা দেশ। দেশি বিদেশি গণমাধ্যমে তখন ব্রেকিং নিউজ, F7 BGI যুদ্ধবিমান ভেঙে পড়েছে ঢাকার মাইলস্টোন স্কুলের উপর। আকস্মিক এমন বিপর্যয় থমকে দেয় পুরো দেশকে। প্রায় 8 মাস পর কেমন আছে সেই ভয়াবহতা শিকার পরিবারগুলো? খোঁজ নিয়েছেন সোমা ইসলাম। আপুর জন্য কি কিনেছো? স্টিকার আর চকলেট। এগুলো কোথায় দিবা? কবরে দি। কিছুতেই ভুলতে পারার মতো নয় সেই দিনটি। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড্ডয়নের 12 মিনিটের মাথায় ভেঙে পড়ল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। নিহত 36 জনের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। পরিবারগুলো বয়ে চলেছে স্বজন হারানোর স্মৃতি। হাসপুর কি ময়লা ওঠায় না, বেলচার মধ্যে ভরে, এরকমের বাচ্চা আমাদের বেলচা দিয়ে ভরে, ব্যাগের মধ্যে ভরে, ইসের মধ্যে হেলে সিএমএসে নিয়ে রাখছিল। ক্লাস 3 আনিশা, সে ডাক্তার হতে চেয়েছিল। পুরো বাড়ি জুড়ে তার স্পর্শ লেগে আছে। আমার আনিশার স্মৃতি সব জায়গায় আছে। আনিশা চলে যাওয়ার পর থেকে আমাদের বাসায় আমরা বিরিয়ানি, রোস্ট, এসব পিঠা করি না। গত বছর আমরা 15 রোজায় ওর জন্য শপিং করছি। এবার আমাদের তো আর ঈদ হবে না। 8 মাস পর মেয়ের স্কুল ব্যাগ খুললেন আনিশার মা। এখনো অক্ষত তার স্কুল ড্রেস। আমরা বের করে মাঝে মাঝে দেখি পায়জামাটা পরিনি। কোনোদিন কোনো কিছু চাইনি, শুধু ওই দিনই চাইতে যাবো। ওর লাইফে কোনোদিন কিছু চাইনি আমার কাছে। রাজধানীর উত্তরার শেষ প্রান্তে চণ্ডালভোগ এলাকায় আফিয়াদের বাড়ি। মা দাঁড়িয়ে তার কবরের পাশে। আমার আফিয়া এটা, আমার আফিয়া এটা, আমার সোনা বাবা এখানে শুয়ে আছে। আমার ঈদ নাই, আমার বাবাই তো আমার ঈদ ছিল। সমুদ্র বড় ভালোবাসত ক্লাস 3 আফিয়া। একই স্কুলে পড়তো আফিয়ার বড় ভাই। তার চোখের সামনে ঘটেছে সব। 4 সিঁড়ি নামার পরে আবার পিছনে এভাবে একটু তাকাইছে, তাকায় একটা হাসি দিয়ে আমাকে একটা সালাম দিছে, শেষ কথা। তারপর সে চলে গেছে স্কুলে বাবার সাথে। আর দেখি না। ডিএনএ করার পরে 4 দিন পরে আমাদেরকে দিছে। বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ এত মানুষ নিহত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিচার চাইছে পরিবারগুলো। এ বিষয়ে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2026। বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বইমেলা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই ও মবের বিষয়ে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সুলতানা হিমুর রিপোর্ট। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে আগামীকাল দুপুর 2টা থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা 2026। মেলা আয়োজনকে ঘিরে এই মুহূর্তে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের বইমেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন, অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যানের মাঝামাঝি থাকছে শিশু প্রহর। মেলায় সার্বিক নিরাপত্তা ও মব রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ক্লোজ সার্কিট ক্যামেরা, প্রায় 300 ক্যামেরার মাধ্যমে মেলার ভিতরে এবং চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এবার টিএসসিওতে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা অন্যান্য বারের মতো সবসময় বন্ধ থাকবে না। আশেপাশের ট্রাফিক চলাচলের সুবিধার্থে সময়ে সময়ে এই রাস্তা ওপেন করা হবে। ছুটির দিন ছাড়া মেলা দুপুর 2টা থেকে শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। 7 এপ্রিল বগুড়ার মমইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুধুমাত্র সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। বিশেষ এই মিউজিক অ্যাওয়ার্ড শোতে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি থাকবেন জনপ্রিয় সব শিল্পীর। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025 TMSS নিবেদিত এবারের আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সমৃদ্ধ শহর বগুড়ার মমইনের সামনে বিশাল মাঠ জুড়ে। 7 এপ্রিল মিউজিক অ্যাওয়ার্ড আয়োজন নিয়ে TMSS এর প্রতিষ্ঠাতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বৈঠক করেন। পরে অপর বৈঠকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক রাজু আলিম ও TMSS এর উপনির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব আলী খানের সমন্বয়ে 2টি উদযাপন কমিটি গঠন করা হয়। এই মিউজিক অ্যাওয়ার্ডটা গত 20 বছর ধরে হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। আমেরিকায় হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, দুবাইতে কয়েকবার হয়েছে, কাতারে হয়েছে। ফলে এই মিউজিক অ্যাওয়ার্ডটা সবাই জানে এবং বাংলাদেশের খ্যাতিমান শিল্পী যারা রয়েছেন, গানের শিল্পী এবং কিছু অভিনয় শিল্পী, তারা সবাই এই অনুষ্ঠানে অংশ নেন। ফলে একটা বিরাট পরিচিতি টিএমএসের হবে এবং আমরাও উপকৃত হব। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এটা অত্যন্ত একটা এমিনেন্ট অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ডের সঙ্গে TMSS সংযুক্ত হতে পেরেছে, এর জন্য আমি অত্যন্ত আশাবাদী এবং গর্ববোধ করছি। TMSS এবং চ্যানেল আই উভয়ই প্রতিষ্ঠানেরই উদ্দেশ্যটা মহৎ এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য। ফলে চ্যানেল আইয়ের সাথে আমরা এই জায়গায় কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, এবারের মিউজিক অ্যাওয়ার্ডকে ঘিরে রয়েছে নানা পরিকল্পনা ও প্রত্যাশা। বগুড়া এবং তার এই ঐতিহ্যগুলোকে তুলে ধরা এবং এই সুবিধাগুলোকে তুলে ধরা, এই অঞ্চলের মানুষকে তুলে ধরা। সেই কারণে এবার আমরা 2025-এ যে চ্যানেলের মিউজিক অ্যাওয়ার্ড সেটার স্থান নির্ধারণ করেছি এই মমইনের ঠিক সামনের এই সবুজ প্রান্তরটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা সব কিছু মিলিয়েই এবারকার মিউজিক অ্যাওয়ার্ড এখানে করব। এখানকার মানুষরা দেখবেন, এখানকার সিভিল সোসাইটি, এখানকার জনগণ সবাই মিলে একটা আনন্দদায়ক একটা অনুষ্ঠান হবে এখানে। 2004 সাল থেকেই সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান হিসেবে অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সঙ্গীতের সব শাখার শিল্পীদের এক মঞ্চে দেখা যায় কেবল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডেই। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, বগুড়া। ইউরোপের বেলারুশ থেকে বাংলাদেশে এসে 3 দশকেরও বেশি সময় বসবাস করছেন আলা ইমরান। ভাষা ও সংস্কৃতি আলাদা হলেও বাংলাদেশের মাটি, পানি, বাতাস আর মানুষের সঙ্গে গড়েছেন আত্মিক বন্ধন। এই দেশে কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে নিজ ভবনে গড়েছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চট্টগ্রামের হিল ভিউ এলাকা, একসময় পাহাড়ে ঘেরা এই এলাকাটি থেকেও এখন হারিয়ে যেতে বসেছে গাছপালা আর প্রাকৃতিক উৎস। তবে ঘন ভবন আর অবকাঠামোর ভিড়েও ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন আলা ইমরান আর আশিক ইমরান দম্পতি। এই স্থপতি দম্পতি নিজেদের শিল্পবোধ থেকে
2200 বর্গফুট ছাদকে রূপ দিয়েছেন পরিপাটি এক সবুজ উদ্যানে। ছাদে গাছ আছে, সব কিছু ডিসঅর্গানাইজ ছিল। তারপর বর্ষাকালে যদি আসতে চাই, বসতে চাই, তাহলে অবশ্যই একটা শেড লাগে। আমরা তখন ডিসাইড করলাম আমরা একটা কাভার্ড একটা এরিয়া আমাদের তৈরি করতে হয়। ইকো ব্যালেন্সকে গুরুত্ব দিয়ে উৎপাদন করা হচ্ছে দেশীয় শাকসবজি আর কিছু বিদেশি ফসল। এই সময় রাজশাহী থেকে কিছু কিছু সিজ নিয়ে আসে, এখানে যে পাওয়া যায় না, ওইটা ওই ডিল আমাদের সেগুলো হয়। হ্যাঁ, যে এখানে ওই তো দেখবেন ওগুলো অনেক বড় হয়ে গেছে। আর ফ্রুটসের গাছ আছে, মানে আপনাদের দেশি ফল আছে। আমাদের রমজানটা আমরা খুব ভাজা পোড়া খাই ইফতার, আপনার দেশে কি এত ভাজা পোড়া? আমাদের দেশে আসলে ভাজি জিনিস কম খায়, কিন্তু এখানে আমরা একটু চেষ্টা করি ব্যালেন্স করতে। আমি ওই ভাজি আইটেমের পাশে আমি কিছু সালাদ, মানে হেলদি ফুড মানে অ্যাড করতে চাই, সালাদ বানাই। এই ছাদ শুধু খাদ্যের উৎস নয়, এই পরিবারের সুস্থতা আর মানসিক প্রশান্তিরও এক ঠিকানা। ভিন দেশ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা, সব কিছু আলাদা হলেও কৃষির সংস্কৃতি এসে এই পরিবারটিতে বাধা পড়েছে একখানে। এই বাগানটি থেকে তাদের কতটা ফল ফসল আসলো সেটা বিষয় নয়, এর থেকে আত্মিক যে প্রশান্তি তারা পায়, যে বন্ধনে তারা একখানে আছে, সেটি বড় বিষয়। চট্টগ্রামের হিল ভিউ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 11:30 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এক বছরের অর্জনকে এক যুগের সেরা পরিবর্তন হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা 50 মিনিটের রেকর্ড ভাষণে তিনি মূলত অর্থনীতি, অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। দেশ জুড়ে সফরের সময় যে বার্তাটি প্রায় তিনি দেন ভাষণে, সেই কথারই পুনরাবৃত্তি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জনস্বাস্থ্য রক্ষায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বাংলাদেশ সহ 40টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা তালিকায় আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বুলগেরিয়া, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, প্যালেস্টাইন, ভিয়েতনাম, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, ভারত, হংকং ও জাপানও রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নির্দিষ্ট রাজ্য বা শহরগুলো সহ মোট 16টি দেশের নির্দিষ্ট অঞ্চলের উপর আংশিক বিধি নিষেধ আরোপ করেছে দেশটি। সৌদি খাদ্য ঔষধ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়ন এবং মহামারী সংক্রান্ত আপডেটের সাথে সামঞ্জস্য রেখে ক্ষতিগ্রস্ত দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 10:51 এই ভূমিকম্প হয়। ইউএমএমসি ওয়েবসাইট অনুযায়ী রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। উৎপত্তিস্থল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় 112 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে।
ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ করছে সরকার। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের নিয়ে রাজধানীর মশক নিধন ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীসহ সারা দেশে বেড়েছে মশার উপদ্রব, বেড়েছে মশাবাহিত রোগের ঝুঁকি। দায়িত্ব গ্রহণ করেই রাজধানীর মশা নিধন কার্যক্রম ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে দেখেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটির মশক নিধন কার্যক্রম পরিদর্শন ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মশা নিধন কার্যক্রম গতিশীল করা হবে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা সরেজমিনে এসেছি যে এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেগুলোর মান যেন ভালো থাকে সেটা নিশ্চিত করা এবং সমস্ত টিমকে গতিশীল করার একটা প্রচেষ্টা, এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলোকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকালকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দেখে এবং সিটি কর্পোরেশন প্রভাষকদেরকে উনি করা নির্দেশ দিয়েছেন, অন্ততপক্ষে যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য। উনি একটা আধুনিক বাসযোগ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ, আর সেই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব। রাজধানীর সায়দাবাদে মশক নিধন কার্যক্রম পরিদর্শন ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জলে ও স্থলে মশা নিধন ও প্রতিরোধ করা হবে। আউটসাইড দ্য ওয়াটার এরিয়া, যেটা এখানে সহজে মশার গায়ে ওষুধটা স্প্রে করলে মশার গায়ে পর্যন্ত যেতে হয়, আদারওয়াইজ মশাটা মরে না। যে কারণে আমরা স্থলপথে যেটা ক্যানেলগুলিতে আমরা স্প্রে করার জন্য ডিঙ্গি এবং স্পিডবোটের ব্যবস্থা করার জন্য গতকাল আমরা ঢাকা সিটির 2টা কর্পোরেশনকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা আশা করি আজকে থেকে জলে এবং স্থলে দুইখানে আমরা ব্যাপক হারে মশা নিধনের কাজ শুরু করব, যাতে করে আমাদের মশার পরিমাণ আর বৃদ্ধি না পাইতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কনসার্ন এবং উনি সিরিয়াসলি এই ব্যাপারে আমাদের সবাইকে যে যেখানে আছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে জনগণকে যত দ্রুত সেবাগুলো দেওয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। মশা নিধন সহ নাগরিক সেবা গতিশীল করতে স্থানীয় জনগণেরও সহযোগিতা চান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবনিযুক্ত 2 প্রশাসক। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় পূর্ব গোজরা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রায় 500 মিটার দূরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি আলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা। আব্দুল মজিদ পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা জানান, সন্ধ্যায় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন আব্দুল মজিদ। এ সময় মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা মজিদকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণে চট্টগ্রামের খাতুনগঞ্জে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বাজার পরিদর্শন করেছেন। সেই সময় ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং নিয়ম অনুযায়ী মূল্য তালিকা না রাখায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরে খাতুনগঞ্জ ট্রেড সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মেয়র শাহাদাত হোসেন। রাজশাহীতে বক্সিং খেলোয়াড় সাব্বির হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সন্ধ্যায় নগরীর সপুরা এলাকার টিসিসির সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে ছুরিকাঘাত করে বক্সিং খেলোয়াড় সাব্বিরকে হত্যা করা হয়। তারা অবিলম্বে মূল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। দর্শক, সংবাদের এরপর যে আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে।
বগুড়ার গাবতলীতে খাল খননের উদ্বোধন হয়েছে। এর আওতায় গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের পাটাকাটা কচুয়ার বিল থেকে ইছামতি খাল পর্যন্ত 3 কিলোমিটার খাল খননের কথা রয়েছে। উদ্বোধন করেন বগুড়া 7 আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে এই খাল খনন করেছিলেন। এরপর দখল ও ভরাটে বিপন্ন হয় খাল এবং আশেপাশের পরিবেশ প্রতিবেশ। খনন শেষ হলে কৃষকরা যেমন শুষ্ক মৌসুমে জমিতে সেচের সুবিধা পাবেন, তেমনি তৈরি হবে মৎস্য চাষের সম্ভাবনা। মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার প্রথম জানাজার নামাজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজ গ্রামে হবে। মিয়া আবদুল্লাহ ওয়াজেদ 1991 ও 1996 সালের পঞ্চম ও ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে নির্বাচিত হন। তিনি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। পাশাপাশি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এবারে খেলার খবর। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 8ম রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেটে সেহরির শেষ সময় 4:59, ইফতার 5:54। চট্টগ্রাম সেহরির শেষ সময় 5টা, ইফতার 5:57। ময়মনসিংহ সেহরির শেষ সময় 5:06, ইফতার 6:01। বরিশাল সেহরির শেষ সময় 5:06, ইফতার 6:02। ঢাকা সেহরির শেষ সময় 5:07, ইফতার 6:01। খুলনা সেহরির শেষ সময় 5:10, ইফতার 6:05। রংপুর সেহরির শেষ সময় 5:11, ইফতার 6:04। রাজশাহী সেহরির শেষ সময় 5:13, ইফতার 6:08। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নষ্টের অপপ্রয়াস ছিল বললেন প্রধানমন্ত্রী। সীমান্ত রক্ষা বাহিনীকে আরও সুসংহত করার ঘোষণা। পিলখানায় শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নতুন কোনো তদন্ত কমিশন না করে যথাযথ বিচারের অঙ্গীকার। এবার মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে বলে জামায়াত আমিরের দাবি। পরিবর্তনের জন্যই গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় মন্তব্য। বেড়িবাঁধের গাছ কাটায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি বহিষ্কারের পর গ্রেপ্তার। দলের সবার জন্য স্পষ্ট হুঁশিয়ারি বলছে বিএনপি। এবং সঙ্গীতে দক্ষিণ এশিয়ার বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। বগুড়ার মোমো ইনে এক মঞ্চে সব শাখার সঙ্গীত শিল্পীরা। সংবাদ শেষ করছি। শুভেচ্ছা।